মানে জামাত এবং নির্বাচন। আচ্ছা, এখন হ্যাঁ ভোট না ভোট। হ্যাঁ ভোটের পক্ষে সরকার প্রচার করছে, বিএনপি এমন একটা গ্যারাকলে আছে যে তারেক জিয়া কে যদি নির্বাচনে রাখতে হয়, বিএনপির নেতৃত্বে রাখতে হয়, তাহলে পরে ইউনূস সরকারের সঙ্গে আপোষ করে থাকতেই হবে। কারণ হচ্ছে দ্বৈত নাগরিকত্ব নিয়ে কেউ নির্বাচন করতে পারে না। এই দ্বৈত নাগরিকত্ব নিয়ে জামাত কোনো কথা বলছে না, বলছে কে? এনসিপি। এবং আজকে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে তারা বের হয়ে এসে যে প্রেস ব্রিফ করেছে, সেখানে স্পষ্টভাবে বলছে নাহিদ যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে কেউ নির্বাচন করতে পারবে না, এটি সংবিধানে সুস্পষ্ট। কিন্তু সংবিধানে আরো কিছু উপধারা আছে, ফাঁক আছে এই আইনে, যে আইনের ভেতরে তারেক জিয়াকে দ্বৈত নাগরিকত্ব থাকার পরেও তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে। সংবিধানে হাত দেওয়ার কোনো অধিকার নির্বাচন কমিশনের নাই। নির্বাচন কমিশন শুধুমাত্র সংবিধান নিয়ে শুধুমাত্র সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এটি নিয়ে কথা বলতে পারবে, এছাড়া এখানে এটি নিয়ে আর কেউ কথা বলতে পারবে না, এটির কোনো ব্যত্যয় ঘটিয়ে এটার বাস্তবায়ন করতে পারবে না। তা সংবিধানের পক্ষে দাঁড়িয়ে গেল কিন্তু আজকে এনসিপি। আর জুলাই আগস্টে 5 আগস্টের পরে তারা বলেছে এই সংবিধান হচ্ছে আওয়ামী লীগের সংবিধান, এই সংবিধান হচ্ছে ভারতের লিখে দেওয়া সংবিধান, এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স তারা কিন্তু করতে চেয়েছে, বিএনপির কারণে তা পারে নাই। তার মানে এনসিপি এবং জামাত তাদের সুবিধা অনুযায়ী সংবিধানকে সামনে আনবে, আর যখনই তারা নিজেদের ক্ষমতার ভেতরে আসবে তখনই সংবিধানটাকে তারা ছুঁড়ে ফেলে দিবে। এবং জুলাই সনদ বাস্তবায়ন হওয়া মানে হচ্ছে সংবিধান কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। কারণ যেই দেশে সাংবিধানিক মানে সংসদীয় পদ্ধতির গণতন্ত্র আছে, সেই দেশে আপনাকে হ্যাঁ ভোট দিয়ে কেন সংসদীয় গণতন্ত্রের পক্ষে কথা বলতে হবে? আপনি ওই 4টি বিষয় যদি, মানে যেই 4টি পয়েন্ট দিয়েছে তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে সংসদীয় ব্যবস্থা বহাল থাকবে কিনা। তো উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সংসদীয় ব্যবস্থা থাকবে, যেটি আছে, যেটি নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। গণতন্ত্রের মূল প্রক্রিয়াটাই তো হচ্ছে সংসদীয় পদ্ধতি, তাই না? তাহলে সেটা নিয়ে আপনি গণভোট করছেন, হ্যাঁ বলছেন। সেখানে 3 নম্বরে আপনি বলছেন সংবিধান সংশোধনে গণভোট বাধ্যতামূলক করা হবে কিনা। সংবিধান সংশোধনে একমাত্র এখতিয়ার হচ্ছে সংসদের, কিন্তু সাংসদদের কাছ থেকে সেই ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে। আবার সব রাজনৈতিক দল স্বাক্ষর করার পরে এই জুলাই সনদে যে ধারাটি যুক্ত করা হয়েছে 270 দিনের মধ্যে অটো পাস হয়ে যাবে। এদিকে জুলাই সনদ অটো পাস হয়ে যাবে, এদিকে আবার সংসদ পদ্ধতি থাকবে, কিন্তু ওই সংসদ কোনো কার্যকর থাকবে না। তাহলে সংসদে যদি জামাত একটি বিল উত্থাপন করে যে এই সংবিধান পরিবর্তন করা দরকার, আমরা আমাদের ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চাই, তাহলে এই হ্যাঁ ভোটের মধ্য দিয়ে যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, তাহলে আগামীতে সংবিধান বাতিল করে একটি ইসলামী প্রজাতন্ত্র বা ইসলামিক রাষ্ট্র কায়েম করার প্রক্রিয়ার ভেতরে তারা এগিয়ে গেল। তার মানে জামাত নেতা যে বলেছে ধীরে ধীরে তারা শরিয়া আইনের দিকে যাবে, সেই প্রক্রিয়ায় যাচ্ছে। এখানে আরো মজার মজার ঘটনা আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে নির্বাচনে যে নাটকগুলো থাকে। 2001-এর নির্বাচনের কথা আপনার মনে আছে? তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যখন হলো লতিফুর রহমান এবং আবু সাইদ হলো নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার। পহেলা এই কি বলে আপনার তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার প্রথম দিন রাতে, অর্থাৎ 16ই জুলাই রাতেই একসাথে সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে রেড করা হয়েছিল। নির্বাচনের 3 দিন আগে থেকে ওই এলাকাতে আওয়ামী লীগের যারা
ভোট ব্যাংকটাকে নিয়ন্ত্রণ করে, যাদের নিজস্ব ভোট ব্যাংক আছে তাদের বাড়িতে বাড়িতে রেড করা হলো, তারা বাড়ি ছাড়া হয়ে গেল। নির্বাচনের দিন তারা নির্বাচনী কেন্দ্রের ধারের কাছে ভিড়তে পারলো না। তার মানে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করে, এমন একটা পরিস্থিতি তৈরি করে যে পরিস্থিতির ভেতর দিয়ে যাদের ভোটের জেতার সম্ভাবনা থাকে তারা কিন্তু নির্বাচন কেন্দ্রের ধারের কাছেই যেতে পারে না। এখন এই নির্বাচনে কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইউনূসের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজটা করবে, সেটি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে স্পষ্ট হয়েছে। বাংলাদেশে নির্বাচনী কেন্দ্র হচ্ছে প্রায় 40,000। আচ্ছা, এই 40,000-এর ভেতরে অতি ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ, এটির এই ঝুঁকির জায়গায় শব্দ ব্যবহার করেছে গুরুত্বপূর্ণ। আপনি দেখেন, মানে খেলাগুলো দেখেন, এই যে খেলা ঝুঁকিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, সেই জায়গাটাতে অতি ঝুঁকিপূর্ণ দেখাচ্ছে 9,000 আর ঝুঁকিপূর্ণ দেখাচ্ছে 8,000। এবং এই 9,000 আর 8,000 এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হচ্ছে বিএনপি সাধারণত যেই মানে সংসদীয় এলাকায় তারা জিতবেই, এখানে মানে কোনো সম্ভাবনাই নেই আওয়ামী লীগ ছাড়া অন্য, মানে আওয়ামী লীগ যদি ইলেকশন করে তাহলে বিএনপির জন্য ওই আসনগুলোতে জেতা কঠিন বা জিতবে না। কিন্তু যদি আওয়ামী লীগ ইলেকশন না করে তাহলে ওই আসনগুলোতে যেগুলোতে বিএনপি জিতবে ওইগুলোকে ঝুঁকিপূর্ণ করে যে 9 লক্ষ আইন প্রয়োগকারী সংস্থাকে দায়িত্ব দিয়েছে, সেই 9 লক্ষর ভেতরে ওই ঝুঁকিপূর্ণ অতি ঝুঁকিপূর্ণ 17,000 ভোট কেন্দ্রে বিএনপি নেতাদের ইলেকশনের 3 দিন আগেই বাড়ি ছাড়া করবে, ইলেকশনের দিন নির্বাচনী কেন্দ্রে যেতে দিবে না। প্রয়োজনে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যে ওই নির্বাচনী এলাকায় নির্বাচনগুলো স্থগিত করে দিবে, দিয়ে তাহলে 8, 9, 17,000 গেল, বাকি থাকে 23,000। এই 23,000 ভোট কেন্দ্রের ভেতরে জামাত এবং এনসিপি কে মিলিয়ে তারা ওই কেন্দ্রগুলোতে অটোমেটিক্যালি জিতিয়ে আনার চেষ্টা করবে। এবং এই 23,000 ভোট কেন্দ্রে মূলত ভোট ব্যাংক হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের। তাহলে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আওয়ামী লীগের ভোট ব্যাংককে জালিয়াতি করে যেভাবে জামাতের ভোট হিসাবে ব্যালটে কাস্ট করানো হয়েছে, এই জাতীয় নির্বাচনেও জামাতের মনোনীত প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনরা কিন্তু ওই ভোটগুলো তারা কাস্ট করিয়ে মোটামুটি জামাতকে নিয়ে আসার চেষ্টা করবে। এটা হচ্ছে প্রথম পরিকল্পনা। দ্বিতীয়, এবং এইখানে মজার ব্যাপার হচ্ছে কি বলে, নির্বাচন কমিশনের নিয়ে প্রশ্ন করছে আজকে এনসিপি যে তারা সংবিধানে হাত দিতে পারে না, তারা তারেক জিয়ার প্রতিপক্ষপাতিত্ব করছে, বিএনপির প্রতিপক্ষপাতিত্ব করছে। এবং অদ্ভুত রকম ভাবে বোকা মির্জা ফখরুল বলেছে এই নির্বাচন কমিশনের উপরে বিএনপির পূর্ণ আস্থা আছে। তাহলে এই নির্বাচন কমিশন ওই যে 23,000 ভোট কেন্দ্রে আওয়ামী ভোট ব্যাংককে জামাতের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে জালিয়াতি করে, ন্যাশনাল আইডি জালিয়াতি, কি বলে পোস্টাল ব্যালট, প্রবাসীদের ভোট, এগুলো মিলিয়ে জামাত এনসিপি কে জিতিয়ে আনাটা কনফার্ম করার চেষ্টা করবে। কিন্তু বিএনপি আজকে যখন বলে ফেললো এই নির্বাচন কমিশনের উপর আস্থা আছে, নির্বাচনের পরে তো আর এই নির্বাচন কমিশন নিয়ে তারা নেগেটিভ কথা বলার কোনো সুযোগ নেই। তাহলে দেখেন, ডক্টর ইউনূস দুটি প্রক্রিয়াকে একই সঙ্গে চলমান রেখেছে। জামাত এনসিপি যদি আসে তাহলে ইউনূসের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। আচ্ছা, আর যদি জামাত বিএনপি আলাদাভাবে ক্ষমতায় আসার কোনো সুযোগই রাখছে না, কারণ তারেক জিয়া এই যে নির্বাচনটা করতে পারছে দ্বৈত নাগরিকত্ব, এটার অন্যতম আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ডক্টর ইউনূসের মাধ্যমে মিডিয়াতে জামাত এবং বিএনপি মিলে জাতীয় সরকার গঠন করবে। তাহলে জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাচ্ছে, জাতীয় সরকার হলেও ডক্টর ইউনূস রাষ্ট্রপতি থাকছে, জামাত এনসিপি ক্ষমতায় আসলেও
ডক্টর ইউনূস রাষ্ট্রপতি থাকছে, এবং এই রাষ্ট্রপতি থাকাটা তার কনফার্ম হওয়ার কারণে কিন্তু সে জাপানের তার যাওয়াটাও সে এনশিওর করে নিচ্ছে। আচ্ছা, এখন হ্যাঁ ভোট না ভোট, এইটাতে হ্যাঁ ভোটকে যুক্ত করার তারা সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে। অদ্ভুত রকম ভাবে আমি আপনাকে বলি, এই যে জুলাই সনদ, এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে ভেতরে। তার মধ্যে একটি হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, এবং আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে ডক্টর ইউনূস হ্যাঁ ভোটের পক্ষে, যেটি নির্বাচনী প্রক্রিয়া কোনোভাবেই, পৃথিবীর কোন দেশের নির্বাচনী প্রক্রিয়া এটিকে সমর্থন করে না। যে নির্বাচন আয়োজন করবে যে সরকার, সেই সরকার কিন্তু কখনো ওই নির্বাচনে একটি পক্ষ হতে পারে না। হ্যাঁ ভোটের পক্ষ হয়েছে সরকার। আওয়ামী লীগ যখন নাকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো, এবং শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার নির্বাচনের সময় ক্যাবিনেট ছোট করে যে ছোট সরকার হলো, সেই সরকারেরও মন্ত্রীরা কিন্তু তার নির্বাচনী এলাকায় গিয়ে মন্ত্রীর প্রোটোকল কিন্তু তারা পায় না, তাদের বডিগার্ড পর্যন্ত থাকে না। এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাংলাদেশটা যে ধীরে ধীরে ইসলামিক টেররিস্টদের হাতে যাবেই, এর কারণটা হচ্ছে বাংলাদেশের জন্মের সূচনা হয় ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। বাংলা ভাষাভাষী একটি রাষ্ট্রে, যেখানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আছে, সকল ভাষার প্রতি সমমর্যাদা আছে, যে কোনো ভাষায় কথা বলতে পারে, তার কোনো ইয়ে নাই, সেখানে এই জুলাই সনদে স্পষ্ট করে বলা হয়েছে বাংলা ভাষা ছাড়াও অন্য যে কোনো ভাষায় কথা বলার সাংবিধানিক অধিকার দেয়া হবে, এবং এটা সংবিধানে যুক্ত হবে। অর্থাৎ সাংবিধানিক ভাবে এই যে আজকের বাংলাদেশে যে শব্দগুলো ব্যবহার হয়, ইনসাফ, ন্যায় বিচার, কিন্তু না, এটা কিন্তু একটি মৌলবাদী শব্দ, ইসলামিক শব্দ। আমরা কেউ কিন্তু ইনসাফ বলি না, আমরা বলি ন্যায় বিচার। ওরা বলে আজাদি, আমরা বলি স্বাধীনতা। তার মানে আজাদি, ইনসাফ এই শব্দ ব্যবহার করার মধ্য দিয়ে তারা যেই আন্দোলনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, সে আন্দোলনকে তারা অস্বীকার করে ফেলছে, অর্থাৎ ভাষা শহীদদেরকে অসম্মান করছে এবং অস্বীকার করছে। এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধকে তারা অস্বীকারের প্রক্রিয়ার ভেতরে যাচ্ছে। কিভাবে? তারা জুলাই সনদ বাস্তবায়নে ওই যে সংবিধান আবার গণভোটের প্রক্রিয়া, এটি একটি দ্বৈত অবস্থান, যার ভেতর দিয়ে তারা ইসলামিক ইয়ে কায়েম করবে। 4 দিন আগে 15,000 মুক্তিযোদ্ধার ইন্টারভিউ নিয়ে যে প্রকল্পটি ছিল, সে প্রকল্পটি বাতিল করেছে। আচ্ছা, এই প্রকল্পটি বাতিল করার পেছনে দীর্ঘমেয়াদী কি পরিকল্পনা থাকতে পারে? সাধারণ জনগণকে একবারও এটি নিয়ে ভাবছে? তাদেরকে নির্বাচনে ব্যস্ত রেখে, হ্যাঁ ভোট না ভোটে ব্যস্ত রেখে এই যে প্রসেসটা বাতিল করলো, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের প্রায় সকলের বয়স কিন্তু 70 ঊর্ধ্ব। এই 15,000 যাদের ইন্টারভিউ নিয়েছিল তাদের অনেকে কিন্তু ইতিমধ্যে মারা গেছে। সুতরাং এই 15,000 মুক্তিযোদ্ধার বয়ানের ভেতর দিয়ে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা সংরক্ষিত থাকবে শত শত বছরের জন্য, বাংলাদেশ যতদিন থাকবে ততদিনের জন্য, সেই ইতিহাসটাকে মুছে ফেলছে। কারণ তারা বলে মুক্তিযুদ্ধের বয়ান হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বয়ান। তো যেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, সেই মুক্তিযুদ্ধের বয়ান তো বাংলাদেশ আওয়ামী লীগেরই হবে। যে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে ভারত, সেই ভারতের সঙ্গে তো ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আমাদের থাকবে। সুতরাং আজকে সে শেখ হাসিনা ভারতেই আছে, ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারত রক্ষা করছে, বাংলাদেশেরও রক্ষা করা উচিত। কিন্তু তারা ভারত বিদ্বেষী অবস্থানে গেল, এবং এই 15,000 মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার কিন্তু আর থাকলো না। তার মানে মুক্তিযোদ্ধাদের কণ্ঠে মুক্তিযুদ্ধের ইতিহাস কিন্তু শেষ করে দিল, ধ্বংস করে দিল।
এটি হচ্ছে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ শেষ। জুলাই সনদের ভেতর দিয়ে সংবিধান রক্ষা করার শপথ থাকছে, কিন্তু সংবিধানকে বাতিল করে দেওয়ার সকল আইন সেখানে থাকছে। কামুল্লাহ, এই দীর্ঘ আলোচনার মূল সারসংক্ষেপ আমরা যেটা পেলাম, বাংলাদেশে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ইলেকশন সামনে, সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ স্বয়ং ইউনিট জড়িত এবং জামাতকে ক্ষমতায় আনার প্রক্রিয়া, জামাত এবং জামাতের সঙ্গে যে কারণে এনসিপি কে দিয়েছে। আর জামাত আবার তাদের চরিত্রকে একটু মুক্তিযুদ্ধের পক্ষে দেখানোর জন্য ওই যে মেজর আক্তারকে নিয়েছে, আবার কর্নেল অলির দলের সঙ্গে জোট করেছে, আবার ইসলামিক আন্দোলনগুলোর সঙ্গে বিশ্বাসঘাতকতাও করেছে। সুতরাং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সকল কিছু প্রস্তুত।